आशिकी में जाना दुनिया भुला देंगे, तुम चाहे बचे जितना होंगे। Assalamualaikum and welcome. Assalamualaikum, walaikum assalam. Assalamualaikum ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম নুরাপু, কেমন আছেন সবাই? কাইফা হালুকা, কেমন আছেন বলেন? কেমন আছেন? পড়াশোনা কেমন চলছে? সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে দিনকাল? ঠান্ডা কেমন পড়েছে? आशिकी तुम ही हो, ওকে। আজকে হচ্ছে আইসিটি একটা সামগ্রিক আলোচনা। আমরা অলরেডি কোশ্চেন অ্যানালাইসিস করে বেশ কিছু টপিকও পড়ে ফেলেছি, কিছু জিনিস বাকি আছে, এগুলো আমরা আজকে একটু দেখবো। হ্যাঁ, ইন্টারনেটের কিছু জিনিস বাকি আছে, এগুলো দেখি আমরা একটু। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠান্ডা নাই। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো আছি, পড়াশোনা আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাই, সব আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল ভাই। চলেন শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকের যে টপিকগুলো, তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইমেল। ওকে, ইমেল কি? ইমেল শব্দের অর্থ এই যে ইটা দিয়ে, সবকিছুতেই আমাদের এই ইটা দিয়ে আসলে ইলেকট্রনিক বোঝায়। মেল, ইমেল, ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেইলটা কি কাজে ব্যবহৃত হয়? সাধারণত ডাটা বা কোনো একটা চিঠি একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই পাঠানোর ক্ষেত্রে যে ইমেল ব্যবহৃত হয়, আমরা সবাই এই সম্পর্কে অবগত আছি। হ্যাঁ, ইমেলের মধ্যে সাধারণত যে কোনো ফাইল অ্যাটাচ করে পাঠানো যায়, অথবা আমাদের মেসেজগুলো পাঠানো যায় থ্রু ইন্টারনেটের থ্রুতে। তো ইমেলের মধ্যে যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। আমরা জানি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস থাকে, এবং ইমেল অ্যাড্রেসগুলো সবসময় ছোট হাতে হয়। GREATPTO1030@gmail.com, এটা হচ্ছে আমার জিমেইল অ্যাড্রেস। যে কোনো জিমেইল অ্যাড্রেসে দুইটা অংশ থাকে, @এর আগের অংশ আর হচ্ছে @এর পরের অংশ। @এর যে আগের অংশ আছে এটাকে বলা হয় ইউজার নেম, অর্থাৎ আমাদের যে নেমটা আমরা ইউজ করি সাধারণত এটাকেই বলা হয় ইউজার নেম। এটা আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি। একই নামে দুইটা ইমেল থাকা সম্ভব না জন্য অনেক সময় আমরা শুধুমাত্র দীপ্ত নামে ইমেল খুলতে পারি না, কারণ অলরেডি এটা নামে একটা এক্সিস্ট আছে। এই জন্য অনেক সময় আমাদের সংখ্যা টংখ্যা দিয়ে খুলতে হয়। আর পরের অংশটা কি? পরের অংশটা ডোমেইন নেম। এই পরের অংশটা DOMAIN, ডোমেইন নেম। আমরা গতদিনও কিন্তু ডোমেইন সম্পর্কে আইডিয়া পেয়েছি, গত ক্লাসটা যারা করেনি তারা করে নেবেন, যে ডোমেইন সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। এইটুকু জায়গায় ইন্টারনেট ইউজার নেম, আর এইটুকু হচ্ছে ডোমেইন নেম। আর এই যে @, এটা হচ্ছে একটা ইমেইলের চিহ্ন। আমাদের প্রায় সময় প্রশ্ন আসে যে ইমেইলের মধ্যে নিচের কোন চিহ্নটা ব্যবহার করা হয়। ওকে, না অসুস্থ না, এমনি একটু বাইক চালাইলে ঠান্ডা লাগে।
সো এই হচ্ছে ইমেল। আর এই চিহ্নটা 1972 সাল থেকে এই চিহ্নটার ব্যবহার শুরু হয়। এই হচ্ছে ইমেইলের সম্পর্কে বেসিক কথাবার্তা। এই বেসিক কথাবার্তার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমেল সার্ভার। ইমেল সার্ভার, ইমেল সার্ভার। সার্ভার সম্পর্কে আমরা অলরেডি জানি। সার্ভারে আমি গতদিনে বলেছিলাম যে ওই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যে আছে, এটার মধ্যে সার্ভার এমন একটা জিনিস যেটার একটা নির্দিষ্ট মালিকানা থাকে এবং যারা আমরা সবাই এই সার্ভারের নিকট কি দায়বদ্ধ। যেমন আমি যদি এই একটা কম্পিউটার C1 কম্পিউটার থেকে C2 কম্পিউটারে হচ্ছে মেইল পাঠাতে পাই, এই দুইটা কম্পিউটার যখন ডিরেক্ট কানেক্ট হয় তখন এটাকে বলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। কিন্তু ডিরেক্ট তো মেইল পাঠানো সম্ভব না। মেইল কিভাবে পাঠাতে হবে? অবশ্যই একটা সার্ভারের থ্রুতে পাঠাতে হবে, যেটা আমাদের মেইল সার্ভার, জিমেইল সার্ভার সার্ভার। কারণ ইন্টারনেটের থ্রুতে যখনই আমরা কিছু পাঠাতে যাই এবং যদি ওইটা কোনো নির্দিষ্ট মালিকানা হয় তাহলে অবশ্যই সেটা সার্ভারের থ্রুতে যেতে হবে। যেমন ফেসবুকের একটা সার্ভার আছে, ইউটিউবের একটা সার্ভার আছে, এগুলো সবগুলো সার্ভার আছে এবং এদের মালিকরা এই সার্ভারের অ্যাক্সেস প্রদান করে থাকে। আমি যখন একটা ইমেল আইডি খুলবো তখন এই ইমেল সার্ভারের মধ্যে আমার আইডিটা লিপিবদ্ধ হয়ে যাবে এবং ইমেল সার্ভার জানবে আমার একটা আইডি আছে। তা C1 থেকে C2 তে যখন পাঠাবো, এদিক দিয়ে ডিরেক্ট তো পাঠানোর ওয়ে নাই, কারণ আমার ওই যে মেইল ব্যবহার করে ইমেল যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটারও ব্যবহার করে আমাদের করতে হচ্ছে। যে কোনো ওয়েবসাইটেরই তাদের নিজস্ব পার্সোনাল সার্ভার থাকে, যার কারণে আমি যখন এখান থেকে একটা মেইল পাঠাবো, এই মেইলটা আগে সার্ভারে যাবে, সার্ভার থেকে আবার সে নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী C2 এর কাছে পাঠাবে। তার মানে আমি যে মেইলটা পাঠাচ্ছি জিমেইল কর্তৃপক্ষের কাছে এই মেইলটা আগে যাবে, তারপর সে C2 কে পাঠাবে। সাধারণত কারো মেইল বা ব্যক্তিগত জিনিস সার্ভার কর্তৃপক্ষ কখনোই নাড়াচাড়া করে না, বা এতগুলা জিনিস নাড়াচাড়া করা তাদের পক্ষে সম্ভব না। তবে যদি কোনো একটা এমন প্রসেস দাঁড়ায় যেখানে আপনি একটা অপরাধ সংগঠন করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে মেইল সার্ভারের যে মালিক বা যারা এটা মেইনটেইন করে তারা কিন্তু আপনার মেসেজটা খুলে দেখতে পারবে যে আসলে এখানে কি আছে। এই জন্যই সার্ভারের জিনিসগুলো 100% সিকিউর না। আমরা যদি যাদের সাথে মেসেজিং করি বা যাই করি না কেন, এগুলো সাধারণত সার্ভারে গিয়ে জমা হয়, সার্ভার থেকে আবার যার কাছে পাঠাতে চাই তার কাছে চলে যায়। হ্যাঁ, এই জন্যই আমাদের এই জিনিসগুলা খুবই ইনসিকিউর। তারপরেও তো আমরা সবকিছুই করি, কারণ হচ্ছে এদের এত সময় নাই যে প্রত্যেকের মেসেজ চেক করবে। যাই হোক, যেটা কথা ছিল আমাদের, এই যে আমরা C1 থেকে হচ্ছে মেইল সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে C2 তে যাচ্ছে, এটা আসলে নির্দিষ্ট একটা করে প্রোটোকল ফলো করে। প্রোটোকল ফলো কি? এই যে আমরা মেইল যে পাঠাচ্ছি, এই মেইল পাঠানোর প্রোটোকলটাকে বলা হয় SMTP। SMTP আমরা গতদিন পড়েছিলাম না, ওই যে OSI মডেল, যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে জিনিসগুলো যাওয়ার ক্ষেত্রে ওই যে OSI মডেলে 7টা লেয়ার কাজ করে। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, এরকম 7টা লেয়ার কিন্তু কাজ করে। তো সেম ভাবে যখন আমরা মেইল পাঠাই কোনো একটা মেইল পাঠানোর জন্য একটা প্রসিডিউর আছে, এই প্রসেসটাকে বলা হয় SMTP বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা ব্যবহার করে হচ্ছে C1 থেকে সার্ভারের মধ্যে আমরা মেইলটা পাঠাই এবং এই যে মেইলটা পাঠানোর পর যে এই যে C2 মেইলটা গ্রহণ করবে, এই গ্রহণ করে POP3 যে একটা প্রোটোকল আছে, এই প্রোটোকলের মাধ্যমে। এটা আমাদের প্রায় সময় এই প্রশ্নটা আসে যে SMTP এর পূর্ণরূপ কি? SMTP এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। SMTP প্রোটোকল কখন ব্যবহার করা হয়? মেইল সেন্ডের ক্ষেত্রে। আর আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে আরো সব সময় যে মেইল ক্ষেত্রে, মেইল গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে পপুলার কি প্রোটোকল কি? মেইল গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে পপুলার প্রোটোকল হচ্ছে POP3। এই POP মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল 3। এটা হচ্ছে মেইল গ্রহণের ক্ষেত্রে প্রোটোকল। প্রোটোকল মানে আমরা আগেও বলেছি যে কোনো একটা জিনিস পাঠাবো বা কিছু একটা আসার ক্ষেত্রে, যেমন প্রধানমন্ত্রী আসবে একটা নির্দিষ্ট প্রোটোকল মেইনটেইন করে আসে, কিন্তু উনি রাষ্ট্রপতি আসবে একটা নির্দিষ্ট প্রোটোকল। যেই জিনিসগুলোরই সিকিউরিটি দরকার, এই জিনিসগুলো সাধারণত একটা প্রোটোকল মেইনটেইন করা হয়। যেহেতু মেইল একটা গোপন জিনিস, এটার অবশ্যই একটা সিকিউরিটি দরকার, এই জন্য একটা প্রোটোকল হচ্ছে এটা কি করে, রিজার্ভ করে। আর এই প্রোটোকলটা কি? যখন আমরা পাঠাই তখন SMTP বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল অনুযায়ী যায়। এরকম কিন্তু অনেক ধরনের প্রোটোকল অনুযায়ী যেতে পারে, তবে এগুলো সবচেয়ে পপুলার প্রোটোকল। আমরা বললাম না সেদিনও, গতদিনও আলোচনা করেছিলাম, প্রোটোকল অনেক কোম্পানি তৈরি করতে পারে, এক একজনের প্রোটোকল এক এক রকম, তবে এই প্রোটোকলগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। বিশেষ করে মেইল গ্রহণের ক্ষেত্রে POP3 বা পোস্ট অফিস প্রোটোকল 3 এটা সবচেয়ে বেশি গ্রহণ করা হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি ভাবে ইমেল সার্ভার সম্পর্কে আলোচনা। এবার আসি ইমেল পাঠানোর ক্ষেত্রে। কি লিখছেন ভাইয়া? মেবি অসুখ না, এটা কি করে হলো? গত ক্লাসে ভাই ধোকা দিয়েছেন, 3-4 আওয়ার ফোন ধরিনি আর ক্লাস নিয়ে ফেলছেন। আমি কেমন করে ধোকা দিলাম? ও আচ্ছা, ওই যে 8টায় যে ক্লাস হয়েছে ওটা তো আমি আগে পোস্ট করে দিছি ভাই কামরুল ভাই, আমি তো আগেই বললাম না যে 8টায় ক্লাস হবে।
এখন আসি, তাহলে আমরা মেইল কি বুঝলাম, মেইলের অ্যাড্রেস সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, তারপরে মেইলের হচ্ছে সার্ভার সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আসি আমরা যে ইমেল পাঠানোর যে পদ্ধতি, এটা সম্পর্কে আপনাদের করার দরকার নাই, মানে সেরকম ভাবে জানার দরকার নাই, কারণ এটা রিটেনে লাগে, প্রিলিমিনারির ক্ষেত্রে তেমন বেশি প্রয়োজন হয় না। তারপরেও আমি একটু মেইল পাঠানোটা আমি নিজের মতো করে একটা খাতায় লিখছিলাম রিটেনের ক্লাস করে, ওইটা আপনাদেরকে একটু লিখে দেই। এটা যে কোনো অনলাইনে ট্রানজেকশনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ব্যবহার করা হয়, মানে যে কোনো জিনিস অনলাইনে কিভাবে যায়, সেটা ডাটা কেবল ইউজ করে হোক বা যে কোনো ভাবে হোক, এই সব কিছু কিন্তু এই একটা নিয়ম অনুযায়ী যায়। এই নিয়মটা আমরা যদি জেনে রাখি, তাহলে আমাদের যদি ওই যে অপটিক্যাল ফাইবারের ব্যবহার আসে বা মেইল পাঠানোর ব্যবহার আসে, যেটাই আসুক না কেন, আমরা এখান থেকে লিখে দিতে পারবো। কোথায় কোথায় যে লিখছি, এত পরিমাণ মানে প্রথম থেকে নোট করছিলাম যে এক একটা এক এক জায়গায় লিখে ফেলার কারণে জিনিসগুলো আমার একটু খুঁজে বের করতে টাইম লাগে। তবে আমার মোটামুটি সবকিছু সাজানোই আছে। এই তো ইনফরমেশন টেকনোলজি, এখানে কিছু একটা আছে, একটু সময় দেন আমাকে। হ্যাঁ, आशिकी में जाना दुनिया भुला देंगे, तुम चाहे बच्चों जितना। এই যে কোনো কিছু, যে কোনো আমাদের ডাটা ট্রান্সফারের সাধারণত একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফারের একটাই নিয়ম। এটা যদি আপনারা লিখে রাখেন, পরবর্তীতে রিটেন পরীক্ষার সময় যে কোনো কিছু আপনার ট্রান্সফারের নিয়ম আসুক না কেন, ওইটার জায়গায় ওই নামটা বসাই দিলেই কাজ শেষ। এটার নিয়মটা কি কি? প্রথমে হচ্ছে এপাশে থাকবে হচ্ছে প্রথমেই সোর্স থাকবে, এই সোর্সের সাথে লাগানো থাকবে হচ্ছে মডেম। এই মডেম কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে। এই মডেম কি করে? সরি, মডেম না, এটাকে লিখবো আমরা ট্রান্সমিটার। মেইলের ক্ষেত্রে মডেম, কিন্তু অন্য যে ক্ষেত্রে যা থাকবে আর কি, এখানে থাকবে ট্রান্সমিটার, RANS, ট্রান্সমিটার। এখানে থাকবে হচ্ছে ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার কি করবে? ট্রান্সমিটার হচ্ছে ট্রান্সমিটিং লাইনে যাবে, ট্রান্সমিটিং লাইন। এই ট্রান্সমিটিং লাইন থেকে কি করবে? ট্রান্সমিটারের পর এখানে রিসিভারে আসবে, এই রিসিভার থেকে আমাদের এটা ডেস্টিনেশনে পৌঁছাবে। ডেস্টিনেশন, এটা হচ্ছে একটা মাদার সিকোয়েন্স। যে কোনো একটা ক্ষেত্রে, যে কোনো একটা জিনিস পাঠানোর ক্ষেত্রে, যে কোনো একটা ডেটা পাঠানোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা মাদার সিকোয়েন্স। এখন এই অনুযায়ী এসএমএস পাঠানোর ক্ষেত্রে এসএমএস এর ভাবে লিখবো, আবার মেইল পাঠানোর ক্ষেত্রে মেইল ভাবে লিখবো। তো মেইল পাঠানোর ক্ষেত্রে আমাদের সোর্স হিসেবে কি থাকে? সোর্স হিসেবে মোবাইল বা কম্পিউটার থাকে। ধরলাম একটা কম্পিউটার থাকে। তারপরে এখানে ট্রান্সমিটার হিসেবে কি থাকে? ট্রান্সমিটার হিসেবে আমাদের মডেম থাকে। তারপরে ট্রান্সমিশন লাইন হিসেবে কি থাকে? ট্রান্সমিশন লাইন হিসেবে টেলিফোন লাইন অথবা মোবাইল লাইন, যেটাই হোক না কেন, যাই হোক শুধু টেলিফোন লাইন লিখলাম, এটা হচ্ছে ট্রান্সমিটার হিসেবে থাকে। তারপরে রিসিভার হিসেবে কি থাকে? রিসিভার হিসেবে ওই পক্ষের আছে আরেকটা মডেম থাকে। এটা হচ্ছে ডিজিটালকে অ্যানালগ করে, আর এটা হচ্ছে অ্যানালগকে ডিজিটাল করে। এটা হচ্ছে মডুলেশন, এটা হচ্ছে ডিমডুলেশন। তারপরে এখানে আমাদের ডেস্টিনেশনে আরেকটা কম্পিউটারে মেইলটা চলে যায়। এই হচ্ছে আমাদের মেইল ট্রান্সফারের একটা পদ্ধতি। কিভাবে? প্রথমে কম্পিউটার থেকে যে ট্রান্সমিটার হিসেবে মডেম ইউজ করা হয়, ট্রান্সমিটিং লাইন হিসেবে টেলিফোন লাইন ব্যবহার করা হয়, রিসিভার হিসেবে মডেম, আর কম্পিউটার থেকে কম্পিউটার। এসএমএস এর ক্ষেত্রেও কিন্তু সেম। এসএমএস এর ক্ষেত্রে কি রকম? ধরেন আমি মেসেঞ্জারে এসএমএস পাঠাবো, তাহলে কি হলো? এখানে একটা মোবাইল, তারপরে এখানে থাকবে হচ্ছে আমাদের এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এখান থেকে আমাদের এখানে ইন্টারনেট, তারপরে এখানে হচ্ছে রিসিভার, আর এখানে হচ্ছে ডেস্টিনেশনের আরেকটা মোবাইল।
তো আমরা যদি এইটুক জিনিস আমাদের এটা হচ্ছে মাদার সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি, মেইল হোক, মেসেজ হোক বা হচ্ছে ইমেইল হোক, যেটাই আমাদেরকে পাঠাতে বলুক না কেন, এগুলা সবকিছু এই পদ্ধতিতে যায়। এসএমএস বা মেইল এই একই পদ্ধতিতে যায়। এটা সাধারণত ট্রান্সমিশন পদ্ধতি, মেইলের ট্রান্সমিশন পদ্ধতি। এটা আমরা একটু লিখে নেব, রিটেনের সময় এই জিনিসটা খুব কাজে দেবে। রিটেনের সময় সাধারণত এটা লিখে, এইটা শুধু লিখে ফেলে তারপর এই অনুযায়ী 3-4টা যদি লাইন লিখে দেওয়া যায় তাহলেই আমাদের রিটেনের কাজ শেষ। ওকে, এখন আসি আমরা কোথায় যাব। এখন আমরা জানি, এখন আসবো হচ্ছে আমরা মেইল। ওকে, মেইলের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের আরেকটা আসে। একটা হচ্ছে যে ওই যে পাঠানোর সময় যেখানে ঠিকানা লিখতে হয়, আপনারা যারা মেইল পাঠাতে পারেন তারা সবাই জানেন যে সিসি বলে একটা কথা আসে। এই সিসি মানে কার্বন কপি। একসাথে একাধিক মানুষকে মেইল পাঠানোর ক্ষেত্রে এই সিসিটা হচ্ছে লেখা হয়। সিসি লিখে দিলে যার যার নাম দেওয়া হয়, সবার নামের ক্ষেত্রে সবার নামের কাছে এই একটা মেইলই চলে যায়। আমি একটা মেইল লিখলাম, লিখে সিসিতে অনেককে রাখলাম, সিসিকে যদি 10 জনকে রাখি তাহলে 10 জনের কাছে একসাথে মেইলটা চলে যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিসিসি। বিসিসি, সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি এর ইলাবোরেশন হচ্ছে, ফুল ইলাবোরেশন হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, BLIND, ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি মানে কি, যে এই সিসিতে যখন আমি কাউকে রেখে মেইল দেব, কয়েকজনকে রেখে মেইল দেব, তখন প্রত্যেকে আমার মেইলটা দেখতে পারবে এবং প্রত্যেকের নাম দেখতে পারবে। যে আমি যদি সাপোজ এখানের মধ্যে আমি যদি আপনার হচ্ছে কামরুল ভাই, নিহারিকা আপু, তারপর সিদরাতুল মানহা আপু, 3 জনকে সিসিতে রাখি, তাহলে 3 জনই দেখতে পারবে যে আমি কোন 3 জনকে পাঠাইছি। কিন্তু যদি বিসিসিতে 3 জনের নাম দিয়ে পাঠাই, 3 জনই আমার মেইলটা পাবে, কিন্তু একজন আরেকজনের নামটা দেখতে পারবে না। কামরুল ভাই জানবে না যে আমি ইয়াকে পাঠাইছি, নিহারিকা আপুকে পাঠাইছি, নিহারিকা আপু জানবে না আমি মানহা আপুকে পাঠাইছি। ওকে, এই হচ্ছে বিসিসি আর সিসির মধ্যে পার্থক্য। এখন এরপরে যে জিনিসটা আমাদের আসে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানেই হচ্ছে এই যে ইয়ার সাথে বিভিন্ন ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে ওয়ার্কশিট, ছবি, পাওয়ার পয়েন্ট, ফাইল, এগুলো যে পাঠানো হয়, এই পাঠানোগুলোকে, এই জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে অ্যাটাচমেন্ট। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি অ্যাটাচমেন্ট হিসাবে কাজ করে? এই জিনিসগুলো আমাদের হচ্ছে অ্যাটাচমেন্ট হিসাবে কাজ করে। আর এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে কিছু জিনিস এখান থেকে মুখস্থ আসে, সেটা হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইডারের কিছু নাম। মানে ইমেল সার্ভিস প্রোভাইডার বলতে এই যে এই আমি একটু আগে আলোচনা করলাম না, একটা সার্ভার থাকে মেইলের, এই সার্ভারটা বিভিন্ন জনের সার্ভার হতে পারে। আমরা এখন যে জিমেইল ইউজ করি তাহলে ওটা জিমেইলের মালিকানাধীন, এরকম বিভিন্ন মালিকানাধীন সার্ভার আছে। আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা এই মেইলগুলো পাঠাইতে পারি বিভিন্ন সার্ভারের থ্রুতে। এদের নামগুলো কি কি? এদের নাম প্রথমটাই আমরা যেটা বললাম জিমেইল, সবচেয়ে পপুলার। আগে ছিল ইমেইল, এখন হয়েছে জিমেইল। তারপর হচ্ছে জোহো মেইল, তারপর হচ্ছে outlook.com, তারপরে yahoo.mail, mail.com, gmx, fastmail, hashmail, aol mail, gmx mail ইত্যাদি বর্তমানে সবচেয়ে কি সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু মেইল সার্ভিস প্রোভাইডার। এরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, মানে হচ্ছে এদের থ্রুতে আমরা মেইলগুলো সাধারণত পাঠাই। আর এই যে outlook.com 1996 সালে সিভার ভাটিয়া এবং জ্যাক স্মিথ যৌথভাবে হটমেইল ওয়েব চালু করে। 1997 সালে মাইক্রোসফট হটমেইলের অধিগ্রহণ করে এবং এমএনএস হটমেইল দেয়। 2013 সালে এই মেইলকে outlook.com দ্বারা প্রতিস্থাপন করা হয়, হটমেইলকে। এগুলো হচ্ছে একটু ভিতরের কথাবার্তা, এগুলো সাধারণত দরকার হয় না, হয়তোবা কোনো একটা পরীক্ষা আসছিল এই জন্য এটা দিছে এই কথাটুকু, এগুলোর কোনো দরকার হয় না। ওকে, এইটা দরকার যে সবচেয়ে জনপ্রিয়টা হচ্ছে জিমেইল, আর জিমেইল চালু করছে হচ্ছে গুগল। 2004 সালে গুগল জিমেইল সেবা চালু করে। ওকে, জিমেইলটা কাদের? জিমেইলের মালিকানা কার? এই জিমেইলের মালিকানা হচ্ছে আমরা যেটা এখন সবচেয়ে বেশি ইউজ করি আর কি, এই জিমেইলের মালিকানা হচ্ছে গুগলের। কত সালে জিমেইল চালু হয়? গুগল জিমেইল চালু করে 2004 সালে। 4 সালে। এই হচ্ছে মেইল সম্পর্কীয় যাবতীয় আলোচনা। এখন আমাকে বলেন যে মেইল জিনিসটা সম্পূর্ণটা বুঝছেন কিনা। বুঝলে আমাকে লেখেন ইয়েস। আমার ঘরে কোন এক পাখি বসত করে যায়, ধরতে গেলে দেনা ধরা করি কি উপায়। আমার ঘরে কোন এক পাখি বসত করে যায়, ধরতে গেলে দেনা ধরা
করি কি উপায়। ইয়েস 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 ইয়েস, অনেক ইয়েস চলে এসছে। তাহলে এই গেল আমাদের মেইল সম্পর্কিত আলোচনা। এরপর আসি ই কমার্স। ওকে, ই কমার্স কি, আমরা এটা সম্পর্কে অলরেডি সবাই অবগত যে ইলেকট্রনিক মাধ্যমে বা ইলেকট্রনিক কমার্স, ই কমার্সের ফুল রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক মাধ্যমে বা ইন্টারনেটের থ্রুতে যে ব্যবসাগুলো করা হয় তাদেরকেই সাধারণত ই কমার্স বলা হয়। আমার ফ্রেন্ড লিস্টের এখন যতগুলো আপু আছে সবগুলা মনে করেন 100টা আপুর মধ্যে 80 জনই বিজনেসম্যান। সারাদিন দেখি যে নিজেদের হচ্ছে জামা কাপড় অ্যাড এগুলো হচ্ছে সারাদিন দিয়ে দেয়, এটা এত টাকা, এটা এত টাকা। তো এগুলাই হচ্ছে ই কমার্সের ব্যাপার স্যাপার, আপনারা সবাই জানেন। ই কমার্সের আসলে একটা প্রকারভেদ আছে যে পণ্য লেনদেনের ক্ষেত্রে ই কমার্সে সাধারণত 4টা সুবিধা প্রোভাইড করে থাকে বা 4 ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে B2C। B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। ওকে, বিজনেস টু কাস্টমার মানে হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে B2B। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসা। এরপরে আছে হচ্ছে C2C মানে হচ্ছে কাস্টমার থেকে কাস্টমার। এরপরে হচ্ছে C2B মানে হচ্ছে কাস্টমার থেকে ব্যবসা। এইগুলা হয়ে থাকে। এটার মানে কি, কোনটার মানে কি? B2B B2C মানে হচ্ছে বিজনেস থেকে কাস্টমার, মানে আমার একটা অনলাইনে দোকান আছে সাপোজ, এখান থেকে আমি হচ্ছে অনলাইনের মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করছি, এটা হচ্ছে B2C। B2B মানে বিজনেস টু বিজনেস, কেউ একটা পাইকারি দোকান আছে, পাইকারি থেকে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, এটাই হচ্ছে B2B মানে বিজনেস টু বিজনেস, খুচরা বিক্রেতা পর্যায়ে। C2C মানে কাস্টমার টু কাস্টমার, আমাদের যে যেমন ওই যে পুরানা জিনিসপত্র বিক্রি করি না, OLX.com, বেচে দিন, এই যে এই ধরনের যে ইয়াগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, এগুলো সাধারণত C2C মানে আমি নিজেই একজন কাস্টমার, কিন্তু আমার একটা ফোন আছে, আমি এটা বিক্রি করব। এই OLX বা এগুলোর মাধ্যমে যে পুরান জিনিস বিক্রি টিক্রির যে ব্যাপারগুলো আছে, এটা হচ্ছে C2C, কাস্টমার টু কাস্টমার। আর একটা আছে C2B মানে হচ্ছে কাস্টমার টু বিজনেস। সাপোজ কোনো একজন ব্যবসায়ী আছে যে পুরান জিনিস কিনে সেল করে, তাদের কাছে আমরা এই সেবার মাধ্যমে পারি। আমার একটা পুরাতন সেট আছে, এটা যেমন আমরা ওই যে স্মার্ট টেক বিডি যেমন আছে, ওরা পুরাতন সেটগুলো মানুষের কাছে কিনে বিক্রি করে। তো আমি যখন এই পুরাতন সেটটা স্মার্ট টেক বিডির কাছে বিক্রি করব, তখন সেটা হবে C2B বা কাস্টমার টু বিজনেস। এই যে অনলাইনের যে বিজনেসটা আছে বা ই কমার্স যে আছে, এটা সাধারণত এই 4 ভাগেই বিভক্ত। ওকে, এটাই হচ্ছে আমাদের ই কমার্স। আর এই ই কমার্সের কিছু সাইট আছে, এই সাইটগুলোর নাম আমাদের বরাবরের মতোই, আমি একটু আগেও যেমন বললাম যে অ্যান্টিভাইরাসের গুলোর নাম যেমন মুখস্থ করতে হয়, তারপর প্রসেসর মাইক্রো প্রসেসরের নাম যেমন মুখস্থ করতে হয়, ইমেইলের যেমন সেন্ডারের যে সার্ভারগুলো আছে মুখস্থ করতে হয়, সেম ভাবে এই যে ই কমার্স যে সাইট আছে কিছু, এই সাইটগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে এবং এদের সম্পর্কে জানতে হবে। বিশেষ করে খুব পপুলার গুলা, যেমন Amazon.com, বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট হচ্ছে Amazon.com। এটা কত সালে হয়েছে? 1994 সালে এই যে জেফ বেজোস নামে যে ব্যক্তি, এই ব্যক্তি কি করছে? অ্যামাজন প্রতিষ্ঠিত করছে। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ই কমার্স সাইট। এরপরে আছে OLX.com। OLX মানে হচ্ছে অনলাইন এক্সচেঞ্জ, ওই যে OLX বেচে দিন। এটা 2006 সালে ফেব্রিক গ্রিন্ডা নামে একজন এই ওয়েবসাইটটা হচ্ছে বানাইছে, OLX। তারপরে আছে হচ্ছে বিক্রয়.com, বাংলাদেশের অনলাইনে কেনাবেচার জন্য সবচেয়ে বড় মার্কেট হচ্ছে বিক্রয়.com। এই বিক্রয়.com 2012 সালে যাত্রা শুরু করে। এরপরে আছে যেটা এখানেই.com। এখানেই.com হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ই কমার্স। এর পূর্বে এই সাইটটির নাম ছিল সেল বাজার। 2006 সালে গ্রামীণ ফোনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ওয়েবনেট নরওয়ে এইটা হচ্ছে নিয়ে নিছে এবং টেলিনোটর গ্রুপের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান এখানেই.com এখন। ওকে, এই হচ্ছে 4টা সাইট এখানে দেয়া আছে। এরপরেও নতুন কিছু সাইট আছে, আপনাদের কাছে কোন বই আছে আমি জানি না। আমার হচ্ছে এই বইটা অনেক আগের, মোটামুটি 41-এর সময় কিনছিলাম মনে হয়, এই জন্য হচ্ছে এই বইটার মধ্যে এই কয়েকটাই দেওয়া আছে। তবে নতুন বইগুলোতে হয়তো বা আরো 2-1টা বেশি থাকতে পারে, এগুলো আমরা একটু দেখে নেব। এখানকার মধ্যে প্রশ্ন আসে আর কি, নিচের কোন সাইটটি কেনা বেচার জন্য নয়? এখানে এই যে 38তম BCS আসছিল, 35তম BCS আসছিল। অপশন কি? এখানেই.com, এটা অবশ্যই কেনা বেচার জন্য। OLX.com কেনা বেচার জন্য। Amazon.com কেনা বেচার জন্য। Google.com না, কারণ Google.com একটা কি, একটা সার্চ ইঞ্জিন, এটা কেনা বেচার কোনো ওয়েবসাইট নয়। তারপর ইন্টারনেটে কর্মসংস্থানের সুযোগ সুবিধাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ই কমার্স। এরকম হচ্ছে প্রশ্ন আসছে। ওকে, ই কমার্সে ই স্ট্যান্ড ফর, মানে ই দিয়ে কি বোঝায়? ই দিয়ে বোঝায় হচ্ছে ইলেকট্রনিক। এই প্রশ্নগুলো এখানে সাধারণত এসে থাকে। ওকে, এরপরে যে ইয়াটা আছে আমাদের অধ্যায়টা আছে বা হচ্ছে টপিকটা আছে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ সম্পর্কে আমি একটু মুখে মুখে বলে দেই, কারণ এইগুলা লেখার কিছু নেই, এটা প্রত্যেকটা বইয়ে আপনাদের আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বো আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। এই 4টা সবচেয়ে বেশি এখন হচ্ছে কি। আর বাংলাদেশের একটা এখন বর্তমানে হচ্ছে ইয়া করছে ব্যস্ত, হোয়াটসঅ্যাপও আমাদের পড়া দরকার, কারণ হোয়াটসঅ্যাপও ইদানিং কালে পপুলার।
প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক কে প্রতিষ্ঠা করছে সবাই জানি, মার্ক জাকারবার্গ 2004 সালে। টুইটার জ্যাক ডরসি 2006 সালে। গুগল প্লাস গুগল 2011 সালে। লিঙ্কডইন রেইড হফম্যান 2002 সালে। ইনস্টাগ্রাম কেভিন সিস্ট্রম আর মাইক ক্রিয়েজার এরা 2010 সালে। ওকে, ফেসবুক সম্পর্কে যেটা আমাদের এই যে ফেসবুক সম্পর্কে রিসেন্টলি 45তমতেই প্রশ্ন আসছে যে ফেসবুকের সদর দপ্তর কোথায়। এগুলা সদর দপ্তর কোথায়, কে হচ্ছে এটার হচ্ছে প্রতিষ্ঠাতা, আর হচ্ছে এখানে এটার স্পেসিফিক কি বৈশিষ্ট্য আছে, এটা কি পারপাসে ব্যবহার করা হয়, এইটুক জানলে এখান থেকে এনাফ। যেমন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের মালিক হচ্ছে ফেসবুক ইনক, এর ফেসবুক কোথায় এই যে ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে সদর দপ্তর অবস্থিত। মার্ক জাকারবার্গ বর্তমান সিইও। টুইটার হচ্ছে এইটা সম্পর্কে একটু হচ্ছে একটা আনকমন একটা আছে, তথ্য আছে যে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ 140 অক্ষরের বার্তা আদান প্রদান করতে পারে। হ্যাঁ, এই 140 অক্ষরের বেশি লেখা যায় না। এই 140 অক্ষরের যে আছে এটাকে বলা হয় টুইট। টুইটারে যে মেসেজটা করা হয় এটাকে বলা হয় টুইট। বিশ্বের কিন্তু বড় বড় নেতারা সাধারণত টুইট করে, ফেসবুকে এরকম পোস্ট দেয় না। টুইটের এসএমএস হিসেবে অভিহিত হয়। টুইটের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। তাইলে টুইটারের কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে হচ্ছে টুইটারের কি, টুইটারের হচ্ছে সদর দপ্তর। এরপরে আছে হচ্ছে লিঙ্কডইন একমাত্র ব্যবসায়ীদের জন্য একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে যত ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীরা নিজেদের যোগাযোগের জন্য বিজনেস ওরিয়েন্টেড এবং পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম। লিঙ্কডইন 2006 সালে এদের সদস্য সংখ্যা 20 মিলিয়নের বেশি হয়ে যায়। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, এটাও ক্যালিফোর্নিয়ার হচ্ছে মাউন্ট ভিউতে সদর দপ্তর অবস্থিত। আর ব্যস্ত হচ্ছে বাংলাদেশের প্রথম সামাজিক ওয়েবসাইট। এটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং। 2013 সালে ব্যস্ত যাত্রা শুরু করে। ব্যস্ত প্রশ্ন নামক একটা জনপ্রিয় সেবার মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর খুঁজে এবং নতুন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। অনেকটা সার্চ ইঞ্জিনের মতো এটা কাজ করে। এই হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে একটা মোটামুটি ভাবে আইডিয়া। আর ইউটিউব সম্পর্কে একটু পড়াশোনা করতে পারেন যে 2005 সালে পেপল প্রতিষ্ঠানের 3 জন প্রাক্তন চাকরিজীবী, একজন হচ্ছে চ্যান, আর বাংলাদেশের বংশোদ্ভূত জাভেদ করিম এই ইউটিউবের হচ্ছে প্রতিষ্ঠাতা। ইউটিউবের প্রথম ভিডিওটা আপনারা দেখছেন? আমি দেখছি। একটা হাতির কাছে দাঁড়ায় জাভেদ করিম, মনে হয় এটা জাভেদ করিমই হবে। একটা হাতির কাছে দাঁড়ায় হচ্ছে করতেছে। আজকে সার্চ দিয়ে দেখিনি ইউটিউবের প্রথম ভিডিও, কয়েক সেকেন্ডের একটা ভিডিও এইটা। এই হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পড়াশোনার বিষয়। এখন আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখতে পারি। সেদিন এটা পড়ানো হয় নাই, সেটা হচ্ছে কমিউনিকেশন, এই যে ডেটা কমিউনিকেশনটা। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন মানে কি? ডেটার আদান প্রদান। ওকে, ডেটা আর হচ্ছে ইনফরমেশন, দুইটা কিন্তু আলাদা জিনিস। ডেটা ভার্সেস ইনফরমেশন। ডেটা ভার্সেস ইনফরমেশন। ডেটা কি? ডেটা হচ্ছে কোনো একটা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। আর ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে কয়েকটা ডেটার সমন্বয়ে একটা গুছালো ডেটার দ্বারা কারো সম্পর্কে কোনো একটা জিনিস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু ইনফরমেশনের দ্বারা একটা জিনিস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। উদাহরণ দিলে বুঝবেন, যেমন একটা নেম অথবা এজ অথবা রোল অথবা স্কুল, এগুলা স্কুল নেম, এগুলো হচ্ছে ডেটার অংশ। হ্যাঁ, আলাদা আলাদা করে। কিন্তু ইনফরমেশন হইতে গেলে এগুলো সুসজ্জিত লাগবে। যেমন হচ্ছে ইনফরমেশন হচ্ছে একজনের নেম হচ্ছে দীপ্ত, তারপর হচ্ছে এজ 27, তারপরে হচ্ছে রোল 100, তারপরে হচ্ছে স্কুল নেম পশ্চিম কেশবপুর,
এই যে সবগুলো সমন্বয়ে যেটা তৈরি হলো এটা হচ্ছে একটা ইনফরমেশন। তার মানে ডেটা হচ্ছে একটা করে ক্ষুদ্র একক যেগুলো হচ্ছে কোনো মিনিং নাই, আর ইনফরমেশন হচ্ছে একটু বৃহৎ একক কিছু ডেটার সমন্বয়ে গঠিত যেটার একটা প্রপার হচ্ছে মিনিং রয়েছে। এখন এই ডেটার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের এখানে পড়তে হবে যে ডেটা কমিউনিকেশন, অর্থাৎ আমার কাছে একটা ডেটা আছে, এটা কিভাবে কমিউনিকেট করব অন্যর সাথে। ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের কি দরকার হয়, একটা মাধ্যম দরকার হয় এবং দুইটা সোর্স, একটা সোর্স আর একটা রিসিভার দরকার হয়। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার, আমরা ডেটা ট্রান্সমিশন মোড আর ডেটা ট্রান্সমিশন হচ্ছে মেথড গতদিন দেখেছি। এখন আমরা যেটা দেখবো ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড মানে হচ্ছে একটা ডেটা কত দ্রুত ইয়া হবে। আমার কাছে একটা ডেটা আছে, সাপোজ এটা হচ্ছে 100 এমবি, 100 মেগাবাইট একটা ডেটা আছে। এটা আমার কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2 তে পাঠাতে কত সময় লাগবে এটা ডিপেন্ড করে হচ্ছে এই ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর। আমরা অনেক সময় বলি না যে এটার স্পিড হচ্ছে পার 5 এমবিপিএস। এই 5 এমবিপিএস দ্বারা কি বোঝায়? 5 এমবিপিএস দ্বারা বোঝায় 5 মেগাবাইট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মেগাবাইট করে এইটা হচ্ছে পার করতে পারে। তাহলে ডেটা ট্রান্সমিশন মোডটাকে এমবিপিএস দ্বারা সাধারণত কি করা হয়, মেজার করা হয়, মেগাবাইট পার সেকেন্ড, 1 সেকেন্ডে কত এমবিপিএস পাস হচ্ছে। তাহলে এটা যেহেতু 100 মেগাবাইটের একটা ডেটা, এই 100 মেগাবাইটের ডেটাটা আমাদের কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2 তে যদি 5 মেগাবাইট পার সেকেন্ডে যায় তাহলে কতক্ষণে যাবে? 5 20 100, তার মানে 20 সেকেন্ডে এই ডেটাটা পুরোটা চলে যাবে। আর এই যে 20 সেকেন্ডে যে গেল সময়ের সাথে ডেটা ট্রান্সমিটার যে হার, এটাকেই বলা হয় হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন রেট। অর্থাৎ 100 এমবি 20 সেকেন্ডে যদি যায় তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 100, রেট হচ্ছে 100/20, 00 কাটা 5 2 10, তার মানে 5 এমবিপিএস। এটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেট, মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা কত সময়ে অন্য জায়গায় যাবে এই সময় হারটাকেই বলা হয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেট। এই ডেটা ট্রান্সমিশন রেটকে বিপিএস, বিট পার সেকেন্ড, অথবা ব্যান্ডউইথ, এই দুইটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়। বিট পার সেকেন্ড আর ব্যান্ডউইথ হচ্ছে একই জিনিস। এই ব্যান্ডউইথ কে আসলে ডেটা ট্রান্সমিশন গতির ভিত্তিতে কতটুকু গতি হবে, এই গতির ভিত্তিতে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন রেটকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, তারপরে হচ্ছে ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। কি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড কি? যে ডেটা সাধারণ গতি 45 থেকে 300 বিপিএস পর্যন্ত তাদেরকে ন্যারো ব্যান্ড বলা হয়। 45 থেকে 300 বিপিএস, বিট পার সেকেন্ড। এমবিপিএস কিন্তু না, বিপিএস, বিট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড না, কিন্তু বিট পার সেকেন্ড। কত থেকে কত? 45 থেকে 300 বিট পার সেকেন্ড যে ইয়াটা স্পিডটা, এটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ড কাকে বলে? ভয়েস ব্যান্ড বলা হয় হচ্ছে 9600, মানে হচ্ছে 9600 বিট পার সেকেন্ড যদি হয় কোনটার স্পিড, এত পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ভয়েস ব্যান্ড সাধারণত। আচ্ছা, এগুলা কোথায় ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড যেটা আছে এটা ব্যবহার করা হয় সাধারণত আমাদের টেলিগ্রাফিতে এই যে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। আর ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় সাধারণত টেলিফোনের ডেটাগুলো এই স্পিডে হয়, টেলিফোন। আর ব্রডব্যান্ড যেটা আছে সেটা আসলে আমাদের এমবিপিএস, শুধু মেগাবাইট না, কমপক্ষে 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে উপরের দিকে, কমপক্ষে 1 এমবিপিএস থেকে উপরের দিকে। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমাদের ভয়েস কলে, তো ভিডিও কল, জুম মিটিং ইত্যাদিতে হচ্ছে এগুলা ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড কানেকশন আমাদের কখন ব্যবহার করা হয়? যখনই আমরা কোনো স্পিড 1 এমবিপিএস বা 1 মেগাবাইট পার সেকেন্ডের উপরে যায় তখনই হচ্ছে সেটাকে ব্রডব্যান্ড বলা হয়। তাহলে স্পিডের উপর ভিত্তি করে আমাদের ব্যান্ডগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডে কোথায়? ন্যারো ব্যান্ডে 45 থেকে 300 বিপিএস, বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড। এটা কিন্তু ইয়া না, এমবিপিএস না, কিন্তু মেগাবাইট না, কিন্তু শুধু বাইট পার সেকেন্ড। তারপরে ভয়েস ব্যান্ডে 9600 বাইট পার সেকেন্ড, আর ব্রডব্যান্ডে 1 এমবিপিএস থেকে উপরের দিকে। এটা যে কোনো সংখ্যা হতে পারে। কিছু ব্যান্ড মাঝে মাঝে আসে, এগুলো আমি একটু লিখে রেখেছি নিজের মতো করে। এটা একটু লিখে দেন যে কোনটার জন্য কত এমবিপিএস ডেটা কানেকশনের দরকার হয়, স্পিডের দরকার হয়। এই জিনিসটা একটু আমি লিখে রেখেছি, এটা একটু লিখে নেন আপনারাও, বিভিন্ন পরীক্ষায় দেখি এই জিনিসটা আসে। প্রথম হচ্ছে ওয়েব ব্রাউজিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ, মানে একটা ওয়েব ব্রাউজ করব আমি, নেট চালাবো, নেট চালানোর জন্য কতটুকু স্পিড নিম্ন অন্ততপক্ষে লাগবে? ওয়েব ব্রাউজিং এর
জন্য ন্যূনতম ব্যান্ডউইথ, ন্যূনতম ব্যান্ডউইথ। ওয়েব ব্রাউজিং এর জন্য ন্যূনতম ব্যান্ডউইথ মানে সর্বনিম্ন কত স্পিডে আমাদের ওয়েব ব্রাউজ করা যাবে, সেটা হচ্ছে 0.5 থেকে 1 Mbps, 0.5 থেকে 1 Mbps। অর্থাৎ আমার যদি 0.5 থেকে 1 Mbps স্পিডের একটা ইন্টারনেট কানেকশন থাকে, ব্যান্ডউইথ থাকে, তাহলে আমি নেট ব্রাউজ করতে পারবো। 2 নাম্বার হচ্ছে স্ট্রিমিং ভিডিও এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। স্ট্রিম করে না, গেম স্ট্রিম করে, স্ট্রিমিং ভিডিও এর জন্য ন্যূনতম ব্যান্ডউইথ। স্ট্রিমিং ভিডিও আমরা দেখার জন্য ন্যূনতম ব্যান্ডউইথ লাগবে 0.7 bps, 0.7 mbps মানে 0.7 মেগাবাইট পার সেকেন্ড। এরপরে আমাদের স্ট্রিমিং মুভির জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে 1.5 mbps, 1.5 mbps। আর লাস্ট সেটা হচ্ছে এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য, এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 4 mbps, 4 মেগাবাইট পার সেকেন্ড অন্ততপক্ষে লাগবে যদি আমরা এইচডি ভিডিও কনফারেন্স করতে চাই কারোর সাথে। ওকে, এই জিনিসগুলো আমাদের সাধারণত লাগে। এটা একটু লিখে নেন। বলেন ব্যান্ডউইথের ব্যাপারটা ক্লিয়ার কিনা? ব্যান্ডউইথ মানেই হচ্ছে ইন্টারনেটের স্পিড। ওকে, এরপরে ডেটা ট্রান্সমিশন মোড আলোচনা করেছি আমরা, ডেটা কমিউনিকেশনের মাধ্যম। এবার আসি আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করি। আমরা জানি ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো দুই ভাগে বিভক্ত। ঠিকই, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস, মানে হচ্ছে তারযুক্ত আর হচ্ছে তারবিহীন। তারযুক্তর মধ্যে কি কি আছে? তারযুক্তর মধ্যে আছে হচ্ছে আপনার কেবল। কি কি কেবল আছে? হচ্ছে অপটিক্যাল, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার ইত্যাদি। আর তারবিহীনের মধ্যে কি আছে? তারবিহীনের মধ্যে আছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি। ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি। এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওই যে কি জানি বলে অপটিক্যাল ফাইবারটা। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার সম্পর্কে এখান থেকে সাধারণত এইভাবেই আসে যে
নিচের কোনটি তারের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার করা হয়? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। অপটিক্যাল ফাইবারটা কিভাবে ট্রান্সমিটার করে? ওই যে একটু আগে আমি যেটা দিছিলাম ওইটাই হচ্ছে ওই অপটিক্যাল ফাইবারের গতদিন আমি একটা হচ্ছে চিত্র আর্ট করে দিয়েছিলাম, ওই চিত্র অনুযায়ী ট্রান্সফার হয়। তবে এটা কিভাবে হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সাধারণত ডেটা ট্রান্সমিশন করা সম্ভব। এখানে আমাদের কি থাকে সাধারণত ডাটা ট্রান্সমিটারের মধ্যে? প্রথমে হচ্ছে ডেটাটা যাওয়ার পরে এখানে হচ্ছে একটা লেজার ডায়োড আছে। এই লেজার ডায়োডটার মাধ্যমে লেজার রশ্মিতে পরিণত হয় ডাটাটা। লেজার রশ্মিতে পরিণত হওয়ার পরে এই যে অপটিক্যাল ফাইবার থাকে, অপটিক্যাল ফাইবার পরে এখানে হচ্ছে এটাকে আবার আরেকটা ডায়োড আছে, ওই ডায়োডের মাধ্যমে কনভার্ট করে কম্পিউটারে করা হয়। এখন অপটিক্যাল ফাইবারে আসলে কাজ করে কিভাবে? অপটিক্যাল ফাইবারের ডাটাটা আলোক রশ্মিতে পরিণত হয়, এই আলোটা এটার দেয়ালের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে 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 প্রতিফলিত হয়। এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে পাঠানোর একটা সুবিধা হচ্ছে যে আমরা একই সময়ে বিভিন্ন ধরনের ডাটা একটা তারের মধ্য দিয়ে পাঠাতে পারি। কিভাবে বিভিন্ন ধরনের ডাটা পাঠাতে পারি? করে প্রতিসরাঙ্ক আলাদা আলাদা করে। যেমন আমি এখান দিয়ে যদি অনেকগুলো কালারে এবং অনেকগুলো অ্যাঙ্গেলে যদি আমি পাঠাই, কি জানি বলে, ইনফরমেশন গুলাকে পাঠাই, তাহলে দেখা যায় যে আমাদের ইনফরমেশন গুলা, আমরা তো জানি এক এক রঙের আলোর প্রতিসরাঙ্ক এক এক রকম, তো বিভিন্ন রং আকারে যদি বিভিন্ন ধরনের আমি প্রতিসরাঙ্ক বানায় পাঠাই তাহলে দেখা যায় এইভাবে করে একটা গেছে, আরেকটার প্রতিসরাঙ্ক একটু কম হওয়ার জন্য একটু কম বাক্সে, এইভাবে 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 করে গেছে, আরেকটার আবার একটু বেশি বাক্সে, এইভাবে 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 করে গেছে। এই জন্য অ্যাট এ টাইমে কিন্তু কোনো ইনফরমেশনের সাথে কোনো ইনফরমেশন হচ্ছে মিক্স হয়ে যাবে না। অন্য অন্য তারের ক্ষেত্রে ইনফরমেশনের পাঠানোর জন্য একটা তারের মধ্যে দিয়ে এক ধরনের ইনফরমেশন পাঠানো যায়, কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহারের সুবিধা যেহেতু এটা হচ্ছে একটা কাচের তন্তু, কাচের মধ্যে আলো আকারে পাঠানো হয় এবং আলোক প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ সূত্রকে ব্যবহার করে যায়, এই জন্য অ্যাট এ টাইমে বিভিন্ন ধরনের মাধ্যমে এটার মাধ্যমে পাঠানো সম্ভব। এটাই হচ্ছে একটু পড়াশোনা করবেন থেকে, একটু রিডিং করবেন, আর যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে যে কোনটার আসলে ডেটা ট্রান্সমিশন রেট কত। ওকে, কোন জিনিসটার ডেটা ট্রান্সমিশন রেট কত, এই জিনিসটা সাধারণত আমাদের আসে। তো এটা একটু লিখে নেন, এই জিনিসটা একটু জানতে হবে আমাদের। ডেটা ট্রান্সমিশন রেট মানে হচ্ছে কত কোনটার স্পিড। যেমন কোএক্সিয়াল কেবল যেটা আছে, কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 10 Mbps। 10 Mbps কোএক্সিয়াল কেবল দিয়ে 10 মেগাবাইট পার সেকেন্ড কি হয় স্পিডে ডাটা ট্রান্সফার হতে পারে। টুইস্টেড পেয়ার দিয়ে সাধারণত 10 থেকে 100 Mbps 10 থেকে 100 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার হতে পারে। তারপরে আছে আমাদের ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার, যেটাই বলি না কেন, ফাইবার অপটিক, এটা দিয়ে আমাদের 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার হতে হয়। দেখবেন আগে কিন্তু ওয়াইফাই লাইন যারা আমাদেরকে দিত, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, এরা কি করতো, এরা হচ্ছে এমনি লাইনের মাধ্যমে হচ্ছে ওয়াইফাই দিত, কিন্তু ইদানিং কালে যত ওয়াইফাই আমরা কানেকশন নেই না কেন সবকিছু কিন্তু অপটিক্যাল ফাইবার কানেকশন। আমার এখন যে লাইনটা চলতেছে 10 Mbps, এটাও কিন্তু অপটিক্যাল ফাইবার চলতেছে, কারণ অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সমিশন রেটটা অনেক বেশি, এই জন্য হচ্ছে এটা ইন্টারনেটের মধ্যে ঝামেলা কম হয়। ওকে, বা হচ্ছে স্পিড ভালো পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে এই তিনটার একটু জানতে হবে আমাদের। কোএক্সিয়াল কেবলে 10 Mbps পার 10 মেগাবাইট পার সেকেন্ড, টুইস্টেড পেয়ার যেটা আছে সেটা 10 থেকে 100 মেগাবাইট পার সেকেন্ড, আর যেটা অপটিক্যাল ফাইবার আছে সেটা 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ব্যান্ডউইথ দিতে সক্ষম বা স্পিড দিতে সক্ষম। এরপর আছে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এগুলো গেল হচ্ছে আমাদের ওয়্যার্ড কমিউনিকেশন সিস্টেম, মানে হচ্ছে তারযুক্ত। ওয়্যারলেস কি? যেই পদ্ধতিতে আমাদের কি করতে হয় না, কোনো ধরনের তারের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেসের মধ্যে কি কি আছে আমরা একটু আগে দেখলাম, ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, আর হচ্ছে ব্লুটুথ আছে। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স একটা উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন সেবা প্রদান করে থাকে। ওকে, এগুলা হচ্ছে ওয়্যার্ড গেল। এবার ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন। তারবিহীনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওয়াইম্যাক্স।
ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড আমরা গতদিন কত শিখেছিলাম, যে 108 দশমিক না কি ছিল, হ্যাঁ 802 দশমিক, সরি 802 দশমিক আই ট্রিপলি 802.16। এটা হচ্ছে ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড। আর ওয়াই ম্যাক্সটা কি? ওয়াই ম্যাক্স হচ্ছে সাধারণত একটা বড় এরিয়া জুড়ে, যেটা আছে একটা বড় এরিয়া জুড়ে যখন কভার করতে হয় আমাদের ইন্টারনেট কানেকশন, তখন আমাদের ওয়াই ম্যাক্স দিয়ে করা হয়। এটা সাধারণত হচ্ছে মাইক্রো যে আছে বেতার তরঙ্গ আর কি, মাইক্রোওয়েভ এর মাধ্যমে করা হয়। ওয়েভের মাধ্যমে দিয়ে থাকে, আমাদেরকে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। সাধারণত স্যাটেলাইট থেকে আমরা যে ইয়াগুলা ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স এর থ্রুতে আমরা ইউজ করে থাকি। ওয়াই ম্যাক্স এর পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই সম্পর্কে আমরা সবাই জানি, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। আমি বলছিলাম এই যে ওয়াইফাই এর ডাব্লুটা হচ্ছে 11-র মতো, এই জন্য 802 এর পরে 11, আর ওয়াই ম্যাক্স মানে ম্যাক্সিমাম, এই জন্য 16। আর ওয়াইফাই কি করতে হয়, একই ধরনের অনেকগুলো নেটওয়ার্কে যুক্ত করতে হচ্ছে ওয়াইফাই ব্যবহার করা হয়। ওয়াইফাই এর মানে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, এটা মাঝে মাঝে আসে WIFI। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এটা একটা রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করা হয়। তবে ওয়াইফাই এর চেয়ে ওয়াইফাই তুলনামূলক হচ্ছে ধীর গতি সম্পন্ন। ওকে, ওয়াই ম্যাক্স হচ্ছে দ্রুত গতির, ওয়াইফাইটা তুলনামূলক কম গতির। আর ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে তার বিহীন প্যান, মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ব্লুটুথ, BLUTTH। ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা ছোট্ট জায়গার মধ্যে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করা হয়, এটাই হচ্ছে ব্লুটুথ। আর ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। ব্লুটুথের 802.15 না, হ্যাঁ 15। ডেনমার্ক এবং নরওয়ের রাজা যে হারল্যান্ড ব্লুটুথ, ওনার রাজত্বকালে এটা আবিষ্কৃত হয়েছিল জন্য ওনার নাম অনুসারে এটার নাম করা হয়েছে হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ অনেক কম ক্ষমতা সম্পন্ন বেতার তরঙ্গ ব্যবহার করা হয় এবং এটা খুব অল্প ডিস্টেন্স, সাধারণত 10 থেকে 100 মিটার, এই 10 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কাজ করে। এই হচ্ছে আমাদের ওয়্যার্ড আর হচ্ছে ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম। ওয়্যার্ডের মধ্যে আমরা পড়লাম টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। আর ওয়্যারলেসের মধ্যে পড়তেছি আমরা ওয়াই ম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ। এখান সম্পর্কে এই অল্প কিছু তথ্যই বইয়ের মধ্যে দেয়া আছে এবং এইটুক জানলেই আমাদের মোটামুটি ভাবে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওকে, ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ কি আসে? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা, ওয়াই ম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ, এগুলোর একটু ফুল মিনিং গুলা দেখে নিলেই আমাদের হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ইন্টারনেট ব্যবস্থা। তাহলে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত যা ছিল মোটামুটি ভাবে আইটি ইনফরমেশন টেকনোলজির এই জিনিসটা আমাদের 3টা ক্লাসে শেষ হয়ে গেল। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বা অন্য কিছু জানার থাকলে এখন বলেন, প্রশ্ন করেন দেখি। বাপরে, এই গান কোথায় বাজতেছে? টিকাতলির মোড়ে একটা হলে রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। বাইরে মাইকের মধ্যে এই গান বাজতেছে। পিকনিকের সময় শুরু হয়ে গেছে না? শীতকাল মানেই হচ্ছে পিকনিক। প্রতিদিন রাত্রে গান শুনতে শুনতে ঘুমানো হয়, কোথাও না কোথাও বক্সে গান হয় আর এই গান শুনতে শুনতে ঘুমানো হয়। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। বলেন, কারো কোনো কথা থাকলে কথা বলেন। কিছু জানার থাকলে বলেন, অন্য কোনো প্রশ্ন থাকলে তাও বলেন।
ওকে, মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। তাহলে থাকেন সবাই, ভালো থাকেন, পড়াশোনা ভালো করে করেন। আবার ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।